সাম্প্রদায়িকতার আহ, আহ, কিভাবে আমরা সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠতে পারবো, সেজন্য আমাদের কোন দিকে বিশেষ করে নজর দেওয়া দরকার। এবং ভারতবর্ষ তো সাম্প্রদায়িক দেশ ছিল না। 200 বছর ব্রিটিশ আমলে এটা হয়েছে, আর তারপরে এগুলো চলতেছে। কিন্তু এর আগে তো এটা তো অসাম্প্রদায়িক দেশ ছিল, আপনি বলেছেন বরাবর অসাম্প্রদায়িক দেশ ছিল। এখন আমরা কিভাবে এই সাম্প্রদায়িকতা থেকে মুক্ত হব? না, সাম্প্রদায়িকতা থেকে মুক্ত করলে এখন সাম্প্রদায়িকতাটাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে কেউ ব্যবহার করতেছে, সেটাই হলো সংকট। এখন সম্প্রদায় মানে কি? কোন সম্প্রদায় তো খারাপ না। আমার বিশ্বাস অনুযায়ী আমি ভক্তি শ্রদ্ধা করবো কাউকে, আপনার বিশ্বাস অনুযায়ী আপনি করবেন আর জনের বিশ্বাস অনুযায়ী। এখানে তো আমাদের মধ্যে এখানে বসে মানে আমি বলছি যে আমার ব্যক্তিগতভাবে দেখা একটা ফ্যামিলিতে 3 জন লোক 3টা ধর্মের বিশ্বাস, তাদের মধ্যে তো কোনো বৈষম্য হচ্ছে না। তো এখানে আমরা আলাদা আলাদা জায়গায় থাকছি, আলাদা করছি, আমাদের মধ্যে কেন বৈষম্য হবে? এগুলো তো খুবই পরিষ্কার। এবং এই যে মানুষের ধর্ম বিশ্বাস, এইটাকে যেন রাজনৈতিক হাতিয়ার না করে, শোষণ বঞ্চনার জন্য হাতিয়ার না করে, এইটাকে আমাদের বাধা দিতে হবে। আমাদের জন্য যারা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা, শোষণ বঞ্চনাবিহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য তারা দীর্ঘদিন থেকে আন্দোলন সংগ্রাম করছে, তো তারা তো চেষ্টা করছে। এবং যতটুকু একটা পরিবেশ সৃষ্টি, অসাম্প্রদায়িক পরিবেশ যতটুকু সম্ভব, ওনারা তো ওইটাকে গড়ার চেষ্টা করছেন। এবং ওনাদের একটা ইম্প্যাক্ট ওইটাতে যে একদম ছিল না তা না। আমি তো এখন বলছি যে ইউরোপে দেখছেন কত ধর্মযুদ্ধ হয়েছে। এখন ইউরোপে কোনো ধর্মযুদ্ধ করতে পারবেন? কোন লোককে পাবেন আপনি? তারা 200 বছর পর্যন্ত ক্রুসেড করছে। ক্রুসেড করতে গিয়ে তাদের একটা আবার অন্যদিকে লাভ হয়েছে। তারা যখন বাগদাদের এই যে রাষ্ট্র ব্যবস্থা তখন শেষ হয়ে গেল, আমাদের এখানে মোল্লাতন্ত্র যখন আন্দোলন করে মুসলমানদের মধ্যে বিজ্ঞান চর্চা বন্ধ করে দিল, তো এই যে বিজ্ঞানের বইগুলো আরবিতে, তখন যে ক্রুসেডাররা এসে আরবিতে এগুলো সংগ্রহ করে নিয়ে অনুবাদ করে এই মুসলমানদের তৈরি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, মেডিসিন, অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোনমি, এগুলো সবকিছু যে তারা এখানে করছিল, এগুলো নিয়ে ইংল্যান্ড কিন্তু সেই মৌলবাদী সমাজ ব্যবস্থা থেকে তারা মুক্ত হয়েছে। এখানে যে তাদের যে রেনেসার পেছনে মুসলমানদের এই যে ঐতিহ্য, ইতিহাস এবং ওদের জ্ঞান চর্চা, এই জ্ঞান চর্চাকে আমরা পায়ের তলা মারাই ফেলছি। এবং ওরা মাথায় করে নিয়ে গিয়ে ইউরোপ পুরো তাদের ভাগ্য পরিবর্তন করে ফেলছে। এই যে জিনিসটা, কিন্তু তাদেরকে এখন ইউরোপে গিয়ে কি আপনি কোন সাম্প্রদায়িক উস্কানি দিলে কি আপনার কথায় কেউ জানবে? হবে না। আমেরিকাতেও তো এখন আছে সাদা হোয়াইট সুপ্রিমেসি বলে একটা কথা আছে, কিন্তু আমার মনে হয় যে ওইখানে দীর্ঘদিন ওইটা নিয়ে খুব একটা আগাইতে পারবে না। ওইখানে লোকজন আমাদের এখান থেকে অনেক বেশি কনসাস। আমাদের এখানে একমাত্র হলো যে মানুষের লেখাপড়ার মান উন্নয়ন করা, আমাদের ইতিহাস ঐতিহ্য যেগুলো আছে এবং অসাম্প্রদায়িক চিন্তা চেতনার যে এই চিন্তা চেতনা বই পুস্তকের মাধ্যমে, লেকচারের মাধ্যমে, বক্তৃতা বিবৃতির মাধ্যমে মানুষের মধ্যে প্রসার করা। এখানে আমি অমুক ধর্মের সমালোচনা করলাম, আরেক ধর্মের সমালোচনা করলো, এখানে কিন্তু সাম্প্রদায়িকতা পারবে না। পেরে প্রত্যেকের ধর্মের রেসপেক্ট করুক, প্রত্যেকে তার ধর্ম পালন করুক, প্রত্যেকে তার চিন্তাকে লালন করুক, এটা তো আর করার কিছু নাই। এই চিন্তাটা যাতে হয় এইভাবে আমাদেরকে বিকাশ করাতে হবে। এবং আমাদের যে ওই যে যেটা বলতে পারেন যে সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ বা অন্যান্য যেগুলা ক্ষতিকারক চিন্তা ভাবনা, মানসিক মনোভাব আছে, সেইগুলোর থেকে যদি আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি এবং আমাদের কেন যে শোষণ শাসনের জন্য সেগুলো ব্যবহার করা হয়। আপনি দেখেন
এখানকার শিল্পপতিরা, এখানকার উচ্চশিক্ষার লোকেরা প্রচুর মাদ্রাসা তৈরি করতেছে, কিন্তু ওনাদের কোন ছেলে ফেলেকে মাদ্রাসা করে না। তাদের ছেলে ফেলেকে তারা ইংলিশ মিডিয়াম করে, তাদের ছেলে ফেলেকে বিদেশে লেখাপড়া করে। আমি দীর্ঘ 10 বছর পর্যন্ত একটা মাদ্রাসা সভাপতি ছিলাম। আমার প্র্যাকটিক্যাল একটা আইডিয়া আছে। আমি বিভিন্ন কষ্ট করে এই মাদ্রাসাকে ফাইন্যান্স করছি। এখন এটাকে আমি প্রত্যেকটা পিয়ন দারোয়ান থেকে সবাইকে বিভক্তি করে দিছি। করে দেওয়ার পরে মাদ্রাসা এখন নিজের ইনকামে নিজে চলতে পারে। সেইখান থেকে আমি এখন আর ওই দায়িত্বটা থেকে এখন আমি অবসর নিয়েছি, ওখানে খুব সুন্দরভাবে চালাচ্ছি। তো আমি এটা প্র্যাকটিক্যালি করছি। মাদ্রাসার যে সিলেবাস, এই সিলেবাসে ধরেন ইরান একটা দেশ, ওই দেশে তো ইসলামী শিক্ষা ব্যবস্থা আছে, কিন্তু তারা তো ড্রোন বানাতে শিখছে, তারা প্লেন বানাতে শিখতেছে, তারা মিসাইল বানাতে শিখতেছে। আমাদের এখানে মাদ্রাসার ছেলেরা এখন বড় বড় এবং আলেমরা বক্তৃতার মধ্যে বলেন যে ইহুদি নাসারা যাদেরকে আমরা রাত দিন গালাগালি না করলে আমাদের ইবাদত কবুল হয় না বলে আমাদের বিশ্বাস, তারা প্রযুক্তি আবিষ্কার করে আর আমরা দোয়া আবিষ্কার করি। কেন মাওলানা জাবের বলে একজন ভদ্রলোক আছেন, আমি ওনাকে কোট করে বলতেছি, আমরা ইউটিউবে গেলে জাবের সাহেবের বক্তৃতা পাবেন। বললো যে আমরা দোয়া আবিষ্কার করি আর ওরা প্রযুক্তি আবিষ্কার করে। তো আমরা আমাদের চিন্তা ভাবনাকে একটা গণ্ডির ভিতরে রেখে দিলে আমাদের তো বিকাশ হবে না। আমাদের যে মাদ্রাসাগুলো আমাদের সম্পদ, গরিবের ছেলে মেয়েরা পড়ে, ওরা স্কুলে যাওয়ার তো সুযোগ পায় না, অন্য কিছু পায় না। এখানে তো তাদের এখানে সারা বিকল্প নাই, এবং এটা করাটা কোনো ক্ষতি না। কিন্তু তাদেরকে আধুনিক লেখাপড়াটা শিখায়, তাদের কারিকুলামটা চেঞ্জ করে, তাদের সিলেবাসটা চেঞ্জ করে, তাদেরকে বুঝায়। বুঝলে পরে আমি অনেক মাদ্রাসা থেকে সর্বোচ্চ ডিগ্রিধারী লোকের এখন ইয়াতে দেখি সামাজিক মাধ্যমে, বললো যে আমাদের যদি 6 মাসের একটা ড্রাইভিং শিখিত, আমাদের যদি একটা মেশিন শিখিত, একটা পাম্প মেশিন কিভাবে চালায় ট্রেনিংটা দিত, তাহলে তো আমরা এটা করে রাখতে পারতাম। কিন্তু আমাদের যে শিক্ষা ব্যবস্থাটা এখন করছে, এটা দিয়ে তো আমরা যে কিছু করতো, আমরা খালি মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন দু চাকরি ছাড়া তো হয় না। এখন ওই যে পুরানা মুয়াজ্জিনের বিষয়ে কিছু অভাব সৃষ্টি করতে হয়, না হলে ওরা তাড়ানো যায় না, ওরা তারাই আমাকে চাকরি যে ব্যবহার। এই ধরনের যে আমরা আমাদের লোকগুলারে ফেলে রাখছি, ওদের তো কোনো দোষ নাই। ওরা তো মাদ্রাসা তো জ্ঞান চর্চা, মাদ্রাসা তো ওই যে আমি বললাম যে বাগদাদে যখন শিক্ষা ব্যবস্থা হয়েছে, বাগদাদের যে মাদ্রাসা যে ছিল, সেই মাদ্রাসা সিলেবাস নিয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটি হয়েছে। ওইখানে উন্নত কোনো শিক্ষা ব্যবস্থা ছিল না। তো এগুলো তো মাদ্রাসা ছিল। মাদ্রাসা বলতে যখন খারাপ জিনিস তা তো না, জিনিসটা তো এটা। এখন আমাদের বৈষম্য, আপনি যেটা বললেন, আমাদের যদি এখান থেকে বেরিয়ে আসতে হয়, তাহলে আমাদের লোকের প্রপারলি শিক্ষিত করতে হবে। এখন আমি আজকে বা কালকে পত্রিকাতে দেখছি যে কোন মন্ত্রী মহোদয় বা কোন উচ্চ পদধারী ব্যক্তি বলছেন যে প্রাইমারি স্কুল থেকে যারা পাশ করে উচ্চ মাধ্যমিক স্কুলে যাবে, তারা যদি রিডিং পড়তে না পারে, তাহলে শিক্ষকদেরকে শাস্তি দেওয়া হবে। আপনি জানেন আমি একটা হাই স্কুল প্রতিষ্ঠা করছি। আমাদের হাই স্কুলে ক্লাস 6-এ যারা ভর্তি হয়, তারা ইংরেজি তো রিডিং দূরের কথা, বাংলাতে রিডিং পড়তে পারে না। আমরা 6 মাস এই প্রাইমারি স্কুলের কোর্স গুলো আমার তাদেরকে পড়ে 6-এ উঠলে 6 মাস রিডিং পড়ানো, বানান পড়ানো, এই ইংরেজিতে রিডিং পড়ানো, এগুলো পড়ে তাদেরকে তৈরি করে তারপরে আমরা 6-এর সিলেবাস তাদেরকে পড়ে। কি দুরবস্থা আছে যে আমাদের শিক্ষকরা কোনো দায়বদ্ধতা নাই। এরা প্রেস ক্লাবের সামনে মাসের উপর মাস হাঙ্গার স্ট্রাইক করে, এই করে সেই করে, কিন্তু ক্লাসে তারা কোনো সময় অ্যাটেন্ড করে না। ছাত্রদেরকে যে পড়ানোর একটা মিনিমাম দায়িত্ব আছে, তারা এটা ফিল করে না। তারা নিজের কাজে করে, সারাদিনে মিলে 1-8 ঘন্টা হয়তো গেল, কেউ গেল না, তাদেরকে বলার কেউ নেই। তাদেরকে করেন, তাদের বেতন বাড়াইতে হবে, তাদের মাথা বাড়াইতে হবে, তাদের এই বাড়াইতে হবে, তারা এইসব আন্দোলনে ব্যস্ত থাকে। তো এই সমাজ ব্যবস্থা, আমি আপনাকে এই প্রসঙ্গে যদিও আপনি জিজ্ঞেস করেন নাই, আমি 3 দিন আগে আমাদের উগান্ডা প্রবাসী একজন
খামারির একটা বক্তব্য শুনছি। ওনাকে মানুষে জিজ্ঞেস করে যে উগান্ডায় ওনার 5,000 একরের একটা কৃষি খামার আছে, তো আপনার কি কোনো স্পিড মানি টানি দিতে হয় কিনা এটা জিজ্ঞেস করে। উনি বললো যে বাংলাদেশে যেখানে 2 লাখ টাকা লাগে, উগান্ডাতে সেখানে 10,000 টাকা দিলে হয়ে যায়। তার মানে হলো যে বাংলাদেশে 5% এখানে হয় এবং কাজটা দ্রুত হয়, কাজটা পেরেশানি ছাড়া হয়। তো আমরা এটাতে আমাদের জন্য খুব উল্লেখযোগ্য বড় খরচ না, এবং আমরা এটা গিয়ে করতে পারি এখানে। এবং উনি বললেন পাশের দেশ রুয়ান্ডা, রুয়ান্ডাতে যদি কোন সরকারি কর্মচারী এটা প্রমাণিত হয় যে সে অনৈতিকভাবে কারো কাছ থেকে কিছু গ্রহণ করছে, তার চাকরি চলে যাবে এবং তার বংশের যদি কেউ চাকরিরত থাকে তাদের চাকরি চলে যাবে এবং তার বংশের ভবিষ্যতে কেউ সরকারি চাকরি পাবে না। এটা এমন ভাবে রেকর্ড হয়ে যাবে। অথচ এইসব দেশগুলো আপনি দেখেন অনেক পশ্চাৎপদ দেশ, শিক্ষার দিক দিয়ে, সংস্কৃতির দিক দিয়ে, বিকাশের দিক দিয়ে আমাদের থেকে, আমাদের যে বললাম 5,000 বছরের বা আরো পূর্বের যে সভ্যতা, তাদের তো সেটা ছিল না। তারা এইখানে করাপশন ফ্রি দেশ গড়ে তুলতে পারে, আর আমাদের এখানে আমরা আকণ্ঠ করাপশনের ভিতরে দিন দিন করাপশনের রেট বাড়তেছে বাড়তেছে বাড়তেছে। এটা কি দেখার কেউ নেই? এটা কি বলার কেউ নেই? সরকার প্রত্যেক বছরে বাজেটের ইনকাম বাড়াইতেছে, এটা নিয়ে কেউ কথা বলে না। আমরা বলছিলাম যে আপনার দেশের অর্থনীতি যদি বাড়ে তো ইনকাম বাড়বে, বাড়েন, এটা তো স্বাভাবিক। ট্যাক্স কেন দেবে না? প্রত্যেক মানুষের অবশ্যই এটা দায়িত্ব। কিন্তু আপনি তো একটা গাছকে বাঁচতে দিচ্ছেন না, কিন্তু ওরে লাঠি দিয়ে পিটাচ্ছেন যে তুমি আরো ফল বেশি দাও, ফল বেশি দাও, ফল বেশি দাও। এখানে ওনাদের বলে যে ট্যাক্স জিডিপি রেশিও আমাদের এখানে সাউথ ইন্ডিয়ার মধ্যে সর্বনিম্ন, আমাদের ট্যাক্স রেভিনিউ নাই, অন্যান্য দেশের ভারতেরও আছে, কিন্তু আমাদের 40% ইনকাম হইলো ইনফরমেট। এটা খাতা পত্রের মধ্যে নাই, নেটওয়ার্কের মধ্যে নাই। আপনি অন্য দেশে যান, রাস্তার মধ্যে একটা কলা কিনে খান, ওইখানেও আপনার ট্যাক্স দিতে হবে, জিএসটি দিতে হবে, এটা দিতে হবে। একটা চা খান, দিতে হবে। আপনার এখানে দেখেন না, মুদির দোকান দেখেন, এই স্টোর দেখেন, অমুক দেখেন, রেস্টুরেন্ট দেখেন, এটা দেখেন, ওইটা কত কিছু চলতেছে। এগুলো তো ইনফরমাল ট্রেড চলতেছে। আপনি যদি ইনফরমাল ট্রেড গুলোকে ফর্মাল নেটওয়ার্কের ভিতরে আনেন, আপনার তো লাভাইয়া জিডিপি 12% চলে যাবে। এখন ওই যে যেগুলো নেটওয়ার্কের ভিতরে আসেন, এদেরকে খালি চাম দিচ্ছেন, তুমি বাড়াও, তুমি বাড়াও, তুমি বাড়াও। এটা ওই নাসিরুদ্দিন হোসা যে গাদার গল্প, নাসিরুদ্দিন হোসা দেখলো যে গাদা 10 কেজি দানা খায়। এক সময় দানা ছিল না 5 কেজি, তো যে 5 কেজি দিয়ে তো খাইতেছে। তো আরে কত বেকুব ছিলাম, তখন সে দেখা গেল যে এখন 5 কেজি দিয়ে কেমন করতেছি, দিল 2.5 কেজি। দেখি সে গাদা ঠিকই কাজ করতেছে, মাথা থাপড়াইতেছে, কি যে ভুল করছি। তো এরপরে সে বললো যে দেখি গাদারে খানা না দেই, তো গাদারে খানা দেন, 1 কেজিও দেয় না। দেখেছে গাদাও তখনই কাজ করতেছে, সে ওই দফা ইয়ে নিয়ে কাপড় নিয়ে এসে যাইতেছে, এরকম করতেছে। তো নাসিরুদ্দিন হোসা পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা, যে কত বিক্রি, কত টাকা হচ্ছে। কিন্তু 3-4 দিন পরে দেখলো যে গোড়া চলন্ত অবস্থা ঠাস করে পরে মরে গেছে। আমাদেরকে শিল্প কলকারখানা যারা ফর্মালি ট্যাক্স দিচ্ছে, তাদেরকে এখন নাসিরুদ্দিন হোসার গোড়া ফেস, ওরা খালি পিটাও, ওরে দিও না, ওরে কিভাবে সংযত করা যায়। চট্টগ্রাম পোর্টে যদি র মেটেরিয়ালের ডিউটি আছে 100 টাকা, ওইখানে তার থেকে কিভাবে 150 টাকা নেওয়া যায়, আর ওই বাজেটে কাটতি ওর থেকে নিতে হবে, অন্যদিকে সংকট করলে ওর থেকে নিতে হবে। এই তো দেশ চলতেছে। তো এই দেশের উন্নতি কিভাবে হবে? আমাদের এখানে ধরেন সুষ্ঠুভাবে যদি শিল্প কারখানা চলে। আরেকটা জিনিস আপনাকে খুব অবাক করার মতো, এটা নিয়ে কোনো কেউ বলে না, বাংলাদেশে রেভিনিউ আর্নিং এর 50% খরচ হয় সরকারি কর্মচারীদের বেতন বাদে। পৃথিবীতে আমার মনে হয় যে একটা দেশও পাবেন না সেখানে 25% খরচ করে। কি আশ্চর্য খরচ! আপনি ওই রেভিনিউ কালেকশন এবং ওইটার জন্য ম্যানেজমেন্ট এবং সরকারি প্রশাসন চালাবেন জন্য আপনি রেভিনিউ 50% খরচ করে ফেলতেছেন। এটা তো একটা তেলেসমাতি কাজ। এইটার বিরুদ্ধে কেউ কিছু বলে? খালি বলে যে আমাদের নাই নাই, থাকবে কোথায়। সম্প্রতি একজন লোক আমি দেখলাম,
একটা বক্তৃতা দিচ্ছে 2-3 দিন আগে বোধহয় এটা। তো বললো যে সরকার টাকা থাকবে কোথায়? আপনারা যেখানে ব্রিজ করেন রাস্তা করেন না, যেখানে রাস্তা করেন ব্রিজ করেন না। তো এই যে অপচয় এগুলো করেন, এগুলো তো সব আমরা অনবরত দেখতেছি, একটা লোকের বিরুদ্ধে কোনো অ্যাকশন আছে? তা আপনারা যদি টাকা এইভাবে অবশ্যই করেন, তো আপনাদের টাকা থাকবে কোথায়? আপনি ট্যাক্স বাড়াবেন, জনগণকে তো এনশিওর করে। আমি এনডিএ বলছি, যখন অন্তর্বর্তী সরকার আসে তখন মুছুক দিবসের দিন আমার এবিসি এর পক্ষ থেকে আমাকে বলা হয়েছিল কিছু বলতে। আমি তখন একদম আর কি মন্ত্রী সাহেব এবং যারা যারা ছিলেন বলছি যে মানুষ রক্ত বিক্রি করে ট্যাক্স দিবে, যদি মানুষ কনভিন্সড হয় তার ট্যাক্সের পয়সাটা প্রপারলি খরচ হচ্ছে। আপনারা খালি এটা ইস্যু না করে আপনি খালি চাপেন, এইটাতে হবে না। তারা একটা কিছু বলে না, আমার কথাটা তারা পছন্দ করছেন বলে আমার মনে হয়নি। তো এই হলো, আমরা আর কি বলতে পারি? তো এইখানে যে বলবেন যে আপনি ওই যে অসাম্প্রদায়িক, এখানে তো একটা সুষ্ঠু শাসন ব্যবস্থা রাখতে হবে। অসাম্প্রদায়িক চিন্তা ভাবনা, এখানে সেই পরিবেশটা তৈরি করতে হবে এবং সেই আবহাওয়াটা তৈরি করতে হবে। এইগুলো তো করতে গেলে একটা সুন্দর সমাজ ব্যবস্থা নির্মাণ করতে হবে এবং এটা তো সরকারে করতে পারবে। আর আরেকটাও জিনিস আমি বলে শেষ করব, বাংলাদেশে যে ব্যুরোক্রেসিটা আছে, এই ব্যুরোক্রেসিটা কিন্তু এই কোর্স গুলো চালু করছিল ব্রিটিশরা। ব্রুক্রেট বানিয়েছে, তখন আইসিএস অফিসার বানিয়েছে, তারপরে পাকিস্তান আমলে সিএস অফিসার বানিয়েছে, এখন আমরা বিসিএস অফিসার বানাচ্ছি। তাদেরকে যেভাবে ট্রেনিং দেওয়া হয়, তাদের মাইন্ডসেটে যেভাবে গঠন করা হয়, এদের দোষ নয়, এরা আমার সন্তান আপনার সন্তান, কিন্তু তাদেরকে একটা কোর্সের মাধ্যমে আনে। আমি একটা মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরি করতাম, আমার এরিয়া ম্যানেজার ছিলেন একজন ব্রিটিশ আর্মির অফিসার, রিটায়ার্ড। আমি বলতেছি আপনাকে 1980 সালের দিকের ঘটনা। উনি বলছেন যে ওনারা আর্মিতে যে যখন আসছে, ওনাদেরকে দিল্লিতে যখন ট্রেনিং দেয়, তো তখন ট্রেনিংটা দিত ব্লাডি সিভিলিয়ানস অ্যান্ড ব্লাড ইন্ডিয়ানস আর সারা বিচ বলতো। তো আমি বললাম যে এটা কারে কারে দেখো, যে আমাদের গ্রুপকে কেউ দিতে দিত। উনি বলছেন, ওনার নাম মিস্টার ইফি ফিলফোর্ড, উনি ব্রিটিশ আর্মির অফিসার ছিলেন। এইভাবে ওই ব্রিটিশ আইসিএস করতো, ওদেরকে এই ধরনের ট্রেনিং দিত, তাদেরকে বলতো যে তোমরা মাস্টার আর অন্যগুলো তোমাদের সাবজেক্ট, তোমরা প্রভু, ওরা হইল তোমাদের অধীনস্থ। তো এই যে তুই এটা করছে, এখনো ওই পর্যন্ত আছে। এবং এখন তখন সরকার পরিবর্তন হয়, কিন্তু ব্যুরোক্রেসির পরিবর্তন হয় না। এখানে আমেরিকাতে দেখছেন না, পৃথিবীর বহু দেশে আছে, সরকার যখন পরিবর্তন হবে তার এন্টায়ার সেট আপ চেঞ্জ হয়ে যাবে। তারা মতো তার চিন্তা ভাবনা যারা করে, তার আদর্শে যারা উদ্বুদ্ধ হয়, তাদেরকে নিয়ে করবে। আমাদের দেশে পরিমুখী আছে, যে লোক এই সরকার সর্বোচ্চ ব্যক্তি এবং ওই আরেকটা সরকার পরিবর্তন হচ্ছে, সেই লোকে আসে এবং একই সিস্টেমে আসে, এবং ওনাদের এগুলো ভীষণভাবে এখানে আলোচনা করার আজকে প্রেক্ষাপট। তো এই যে জিনিসগুলো পরিবর্তন যদি না হয়, আমরা যদি কিছু করতে চাই, আমরা কিছু করি না, তাই কিছু হবে কিভাবে? এইগুলো কিন্তু খুব মৌলিক জিনিস আমাদের সমাজ ব্যবস্থা। তো আপনি যদি অসাম্প্রদায়িক দেশ চান, আপনি যদি উন্নত দেশ চান, বাংলাদেশের যে প্রসপেক্ট আছে, বাংলাদেশ সাউথ এশিয়ার সবচেয়ে ধনী দেশ হবে এবং এশিয়ার মধ্যে তো একটা ধনী দেশ হবে। আমরা জাপানে কি ন্যাচারাল রিসোর্স আছে, চায়নাতে কয়লা ছাড়া কিছু এখন সমুদ্রের মধ্যে রাতে কি এমন ন্যাচারাল রিসোর্স আছে, তারা যদি এত উন্নত হইতে পারে। সাউথ কোরিয়াতে কি আছে, তারা যদি উন্নত হইতে পারে। থাইল্যান্ডে কি আছে, মালয়েশিয়াতে কি আছে, তারা যদি, সিঙ্গাপুর তো কোনো একটা দেশই না, আমাদের ঢাকা শহরের এক কোনার সমান হবে না। তারা যদি উন্নত হইতে পারে না, আমরা কিন্তু শুনছি। এখন আমাদের যে দেশে যে গ্যাস সম্পদ আছে, এখনো দেখবেন যে ওইখানে গ্যাস বাইর হয়, ওইখানে গ্যাস বাইর হয়, ওইখানে 3-4টা যদি কূপ করলে একটা কূপে অন্তত গ্যাস পাওয়া যায়, এখনো পাওয়া যায়। তো আমরা ওইগুলোতে ইনভেস্টমেন্ট করি না। আমরা $5,000-10,000 এখানে, 5 লাখ 10 লাখ ডলার এখানে ইনভেস্টমেন্ট করি না, কিন্তু লক্ষ লক্ষ ডলার দিয়ে আমরা বিদেশ থেকে চালাবি।
তো সেখানে আনলে আমাদের প্রাপ্তিযোগ বেশি হয়, এটা তো সবারই। এবং আমরা বঙ্গোপসাগরে দেখেন, বঙ্গোপসাগরে বাংলাদেশ সরকার কি উৎসব করলো সমুদ্র বিজয়, অথচ আমাদের সমুদ্রের 3/1 বার্মাকে দিয়ে দেওয়া হলো, কিছুটা ইন্ডিয়াকে দিয়ে দেওয়া হলো, এবং বার্মা সেখান থেকে গ্যাস উৎপাদন করে গ্যাস বিদেশে এক্সপোর্ট করতেছে। অথচ আমরা এখনো পর্যন্ত বঙ্গোপসাগরে আমাদের গ্যাস আছে কি নাই এটার জন্য সার্ভেটা করানো, এই সার্ভেটা আমরা করতে পারিনি। অন্যরা সার্ভে করে গ্যাস উত্তোলন করতেছে পার্শ্ববর্তী দেশ, কিন্তু আমরা এখানে করিনি। বোলাতে 3টা গ্যাসের কূপ পাওয়া গেছে অনেক আগে। বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে লোক ওই তেলের কূপের এখানে যাইয়া কল কারখানা করছে, অথচ সেই যে গ্যাসটা জাতীয় ন্যাশনাল গ্রিডে জয়েন করার জন্য তারা কোনো বাজেট নাই, তাদের কোনো টাকা নাই, তারা করেনি। কিন্তু গ্যাস ইম্পোর্ট করে আনতেছে, সেটার জন্য মাতার বাড়িতে সেই ফেসিলিটিস করছে, যেটি করছে, এই করছে, সেই করছে, সব করছে। ওর থেকে 10/1 টাকা দিলে এই এটা তো আনতে পারে। এই জিনিসগুলো আপনারা বলেন না কেন? দেশটা কি এমনি এমনি উন্নতি হিসাবে? আমরা তো ওইটাতে টান দিয়ে নিচে, পা ধরে নিচে টান দিয়ে রাখছি যে না তুমি উঠতে পারে না। আর বরঞ্চ এটা যে ফুলবাড়ি যে ইয়েটা হলো, মানুষ আন্দোলন করলো, সেখানে নায়কুর সাথে তো বোধহয় নাকি করছিল, কোন কোম্পানির সাথে চুক্তি করছিল যে 100 টাকার যদি কয়লা উৎপাদন হয় ওই কোম্পানি নিয়ে যাবে 94 টাকার কয়লা, আমাদের বাংলাদেশ সরকার দেবে 6 টাকার কয়লা। আরে ভাই, আমার মাটির নিচে যদি 100 মন স্বর্ণ থাকে, আপনি বলবেন যে উঠে নেবো 94 মন নিয়ে যাব। তো আমি বলবো যে আমার মাটির নিচে থাক, আমার ফলাফাইন যেদিন উঠিতে পারবো উঠে, আমি তোমারে কেন দেবো? এই জিনিসটা নিয়ে প্রথমে ওখানে আন্দোলনটা হয়। তো আমি তো আমার যে খনি আছে, আমার যে ন্যাশনাল রিসোর্স আছে, সেটাকে আমি ইউটিলাইজ করতে পারতেছি না, এক্সট্রাকশন করতে পারতেছি না, প্রপার আইডিয়া নিতে পারতেছি না। যেখানে 3 ফসলের জমি আছে সেখানে অধিগ্রহণ করে আপনি ওই বিদ্যুৎ কেন্দ্র করবেন। আদানির সাথে যে চুক্তিটা করছে সেই চুক্তির কোনো স্বচ্ছতা আছে? সেই চুক্তির বিরুদ্ধে অনেক আন্দোলন এসে, সংগ্রাম এসে, এখন যে যে রেটে আমি বিদ্যুৎ উৎপাদন করতে পারি তার থেকে অনেক রেটে সে নিয়ে যাচ্ছে, এবং এটা অসামঞ্জস্যপূর্ণ। আদানি এখানে করছে কি, আদানির হলো ইনভেস্টমেন্ট 25%, আর 25% ইন্ডিয়ার ব্যাংক থেকে সে লোন কালেকশন করেছে, এটার ইন্টারেস্ট দিচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ। তো আদানির ওই 25%, আর বাংলাদেশও 50% ইনভেস্টমেন্ট করছে, এই করছে, সে করছে, লোন করে করুক বা যেভাবে করুক 75% ইনভেস্টমেন্ট। কিন্তু আদানি কেন চলে যাচ্ছে, আমরা এখানে গোল খাইয়েও মানে পারতেছি না কিছু করতে। তো এই ধরনের যে একটার পর একটা করতেছে, এইগুলো নিয়ে কি উল্লেখযোগ্য মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি হয়েছে? মানুষের মধ্যে আছে যারা বলার, এটা কি বলতেছে কেউ? না, জ্বালানি খাত নিয়ে আমাদের বিশেষ করে ভাবা দরকার আরো বেশি। না, আমাদের কোন খাতে সুষ্ঠুভাবে চলতেছে? না, আমাদের এডুকেশন ধ্বংস, আমাদের ধরেন যে অর্থনীতি ব্যবস্থা, ব্যাংকগুলা, ডজনে ডজনে ব্যাংকের 80% উপরে পাবলিক মানি, যারা ডেপোজিটারদের মানি মালিকেরা উঠে নিয়ে চলে গেছে। মালিকেরা উঠে নিয়ে কিভাবে গেছে? বস্তা করে কি বাংলা টাকা নিয়ে গেছে? তারা এই টাকা দিয়ে দুবাইতে, সিঙ্গাপুরে, আপনার মালয়েশিয়াতে ডলার কিনছে। তখন ডলারের দাম ছিল 85 টাকা। যখন ওই ব্যাংকের টাকা সরতে শুরু করলো, তো একসাথে তো আমার আগে ডলার হতো ওই মার্কেট থেকে আমার 10 লাখ, ডেলি 10 লাখ চলতো, তো এখানে উৎপাদন হইতো। এখন তো সে চাইছে যে 10 কোটি ডলার লাগবে কালকে। তখন তো বাবা এত দেওয়া যাবে না, যদি 10 টাকা বাড়াই দেন তাইলে চেষ্টা করতে পারি। আরে 10 টাকা না 20 টাকা বাড়াই না, এটা তো সে তো মত টাকা নিয়ে যাচ্ছে। এইভাবে আমার 85 টাকা ডলার কয়েক মাসের ভিতরে হয়ে গেল 125 টাকা, 26 টাকা। তো এই যে জিনিসগুলো হইল চোখের সামনে, বাংলাদেশের সব ব্যাংকারকে পালাইছে। সালামত একজন বাইরে আছে, আর সব ব্যাংকার তো এখানে আছে। ওদের কোনো শাস্তি হয়েছে? কোনো শাস্তি হয়েছে? এবং তাদেরকে আবার ব্যাংকগুলো ফেরত দেওয়া হচ্ছে।
তারা যে অন্যায় করলো, লক্ষ লক্ষ লোক কাঁদে বসে বসে, যে যার জীবনের সর্বোচ্চ টাকা, মানে একজন চাকরিজীবী লোক, তার সম্পূর্ণ আয়, এমনকি কালকে একজনের শুনলাম, আমি একটা ব্যাংকের 25 বছর পূর্তি উপলক্ষে একটা অনুষ্ঠানে গেছিলাম, সেইখানে একজন গ্রাহক বক্তৃতা দিতে বলছে যে একজন রিটায়ার্ড আর্মি অফিসার, উনি ট্রাস্ট ব্যাংকে টাকা রাখতেন। ট্রাস্ট ব্যাংকটা ওনার বাসা থেকে, ডিউসির বাসা থেকে কয়েক মাইল দূরে। তো ওইখানে ডিউসির মুখে আর একটা ব্যাংক হয়েছে। তো বললো যে, ওরা বললো যে আমার এখানে টাকা রাখেন, আমি আপনার সুবিধা টুবিধা দিতেছি। তো এখন এটা দেওয়ার পরে পুরাটা চলে গেলে, এই মতো লোক চলার ব্যবহার নাই, এখন উনি হসপিটাল আছে, ক্ষমার মধ্যে আছে। তো এই যে দুর্গতিগুলো মানুষের, এবং যার তো 20 লাখ 50 লাখ টাকা ব্যাংকে ডিপোজিট আছে, তার স্ত্রী চাইয়া সারাদিন ব্যাংকে বসে থাকে 5,000 টাকা 2,000 টাকা ফিটা, তাও ব্যাংক দিতে পারতেছে। তো এইটার কোনো বিচার আছে? দেখছেন কোন একটা লোক, এই তুমি ম্যানেজার, আমার দায়িত্ব কি? তো তোমার দায়িত্ব তখন ছিল না, তুমি যে কাজগুলো করতেছো, তোমার হাতে মালিককে নিজে আইসা বস্তা করে টাকা নিয়ে চলে গেছে, তুমি সহযোগিতা করোনি, তুমি তো কোঅপারেশন করছো, তুমি তো প্রতিবাদ করতা, তখন তো তোমাদের বয়স আমরা দেখিনি। এই যে জিনিসগুলো যেভাবে করছে, আমাদের এখানে কোন ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা চরম খারাপ। মানুষ তো মানে একদম, মানে বলতে পারেন যে উপরওয়ালার দয়ার মধ্যে আসে মানুষ, স্বাস্থ্য যে যেভাবে দুর্নীতি সেখানে ছড়াইছে, কিচ্ছু মানে এখানে। তো এইগুলোর ধরেন মৌলিক পরিবর্তন যদি না হয়, মানুষ একটা সুস্থ আবহাওয়া যদি না পায়, আমি সুস্থ চিন্তা করবে কোথা থেকে? জি, আপনি ঠিকই বলেছেন। আমরা পরে আরেকদিন একটু ব্যাপক করে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা এবং অন্যান্য ব্যবস্থা নিয়ে, অন্যান্য বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। সমাজ সামনে পত্রিকার পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। আমাদেরকে যে সময় দিয়েছেন তার জন্য আমরা অনেক বেশি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনার কাছে। আপনাকেও ধন্যবাদ। আপনারা যে, আমি আসলে সমাজের বিশিষ্ট কেউ না, আমাদের বলারও খুব বেশি জায়গা নাই, বলেও কোনো কিছু লাভ হয় না, মাঝে মধ্যে হয়তো আমরা বলি, এর ভিতরেও আমাদের তো বঞ্চিত হবে, ইশারা তো আমাদের কোনো না, অবশ্যই কিছু নাই। বলতে হবে। এই জন্য আমি আমার অবশ্যই বলতে, বাংলাদেশের মানুষজনের সংখ্যা তো কম, যারা বোঝে, যারা কথা বলতে পারে, যারা দিক নির্দেশনা দিতে পারে, এরকম মানুষের সংখ্যা খুবই কম। বেশিরভাগ মানুষই, আপনি যারা সবচেয়ে সিরিয়াস পলিটিক্স করে, তারাই তো মূল বইগুলো পড়ে। অত সিরিয়াস পলিটিক্স করে, অত অনেকের বই আছে, কিন্তু এটা মনে করেন না যে বাংলাদেশে এগুলো বুঝে না, যে সেরকম লোক নাই, বুঝে। এরা এখান থেকে ওখান থেকে কিছু বকরা পায়, ওই বখরার জন্যই হয়তো এরা এগুলো চেপে যায় এবং উল্টাটা বুঝায়। এর দায়িত্ব সবাই দেখবেন যে কোনো না কারণে কারো প্যারোল আছে। পেরোলে আসে। সমাজের বুদ্ধিজীবী বলেন, সমাজের বিশিষ্টজন বলেন, এই বলেন সে বলেন, আমি আর প্রফেশন করে বলতেছি না, এখানে কোনো না কোনো জায়গা থেকে তার কিন্তু একটা চ্যানেল আছে, এবং এইভাবে সমাজটা চলতেছে, এইভাবে দেশটা পরিচালনা করতেছে। ধরেন এখন আপনি যদি একটা দেশের অর্থনীতি ধ্বংস করবেন, একটা দেশকে ধ্বংস করবেন, এই জন্য যদি আপনি 10 লাখ সৈন্যবাহিনী পাঠান, সেটার যে খরচ আছে, কিন্তু 200 জন সৈন্যবাহিনীর খরচ দিয়ে আপনি এখানে বুদ্ধিজীবীগুলো কিনে ফেলেন। আপনিও তো পত্রপত্রিকা গুলাকে আপনি ইনফ্লুয়েন্স যদি বলের মধ্যে নিয়ে যান, আমাদের সাংবাদিক সাহেবরা যারা আছে, হয়তো আমি সবাইকে শ্রদ্ধা রেখে বলতেছি, যথেষ্ট যথেষ্ট ভালো লোক আছে, দেশপ্রেমিক লোক আছে, তারপরও 2-4 জন যদি উল্টা সিধা বয়ান দিতে থাকে, মানুষ তো কনফিউজ হয়ে যায়। হ্যাঁ। তো এগুলো তো আমাদের বাস্তবতা। তো আপনাকে ধন্যবাদ। আপনার